নমস্কার বন্ধুরা, আমি আজ আবার একটি গল্প নিয়ে এসেছি আপনাদের কাছে। আমার আজকের গল্পের নাম হলো দস্যি কন্যে। গাড়িটা আস্তে আস্তে পাহাড়ের গা বেয়ে বেয়ে ঘুরে ঘুরে উপরে উঠে যাচ্ছে। যত উপরে গাড়িটা উঠছে না, দূরের পাহাড়গুলো তত অস্পষ্ট হচ্ছে। চারিদিকটা মনে হচ্ছে যে শুধু ধোঁয়া আর ধোঁয়া। পাহাড়ের গা বেয়ে বেয়ে যে বড় বড় গাছগুলো উঠেছে, সেগুলোর মাথাগুলো অবশ্য একটু একটু দেখা যাচ্ছে। নিচের দিকে তাকালে মনে হচ্ছে যেন বুকটা শুকিয়ে যাচ্ছে। জীবনটা যেন কারো হাতের মুঠো। হাতটা একবার খুলে দিলি গাড়িটা দেশলাই বাক্সের মতো একবারে খাদে নিচে পড়ে যাবে, আর মানুষগুলোর কোনো চিহ্নই পাওয়া যাবে না। তাদের প্রাণগুলো হয়তো তলায় পৌঁছানোর আগেই বেরিয়ে যাবে। পড়ে আঘাত পেয়ে মরার কষ্টটা আর বুঝতে পারবে না। ভাবতেও গা শিউরে উঠছে। আবার মাঝে মাঝে যখন অন্য গাড়িগুলো পাশ দিচ্ছে, তখন তো আরো খারাপ অবস্থা। একে সরু রাস্তা, সবাই যেন মৃত্যু পথযাত্রী। কোনো গাড়ি আবার অনেক উপর থেকে নিচে নেমে আসছে খুব স্পিডে। তবে এই সমস্ত ড্রাইভারদের উপর ভরসা করতেই হয়। ওরা এমনিতেই খুব পারদর্শী। তারা জানে যে তাদের উপর অনেক মানুষের জীবন নির্ভর করছে, যেমন তাদের জীবনগুলোও নির্ভর করছে। যদিও চালকের বয়স বেশি নয়, তবুও খুব অভিজ্ঞ। আসলে এরা ছোটবেলা থেকেই গাড়ি চালাতে পটু। ওখানকার আবহাওয়া খুব সুন্দর। কোথাও পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নেমে আসছে, চারিদিকে সবুজ আর সবুজ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আবার সুন্দর সুন্দর অজানা কত ফুল ফুটে আছে চারপাশে। প্রকৃতি যেন নিজেকে কত সুন্দরভাবে সাজিয়েছে। স্থানটির নাম শিলিগুড়ি। বক্তা এখানে একটি খুব চঞ্চল মেয়ে, এই জন্যই তাকে দস্যি বলা হয়েছে। তার নাম পিউ। সে তার বন্ধুদের কাছে না এই গল্পটা বলছে। পিউ শিলিগুড়ি গিয়েছিল একবার বেড়াতে, তাও 1-1.5 সপ্তাহের জন্য। সেখানে তার মাসির মেয়ে থাকে। জামাইবাবু ইঞ্জিনিয়ার, তাই মাসির মেয়ে ও তার স্বামী ওখানেই থাকে। একটা বাড়ি ভাড়া করে থাকে। তাদের আবার একটা ছোট্ট খুব সুন্দর মেয়ে আছে। প্রিয় একরকম জেদি ধরে আছে, সেখানে সে বেড়াতে যাবে। মাসির মেয়ে তাদের বাড়ি এসেছিল। মাসির মেয়েও রাজি হলো, কারণ তার স্বামী তো সারাদিন বাড়িতে থাকে না, সে একা একাই থাকে। সেই রাতে বাড়ি আসে, তার উপর তার এই ছোট্ট মেয়ে। এই পিউকে নিয়ে গেলে না, কিছুদিন মেয়েটা পিউর সঙ্গে খেলা করবে, তারপরে গল্প করবে, সময়টা বেশ ভালোভাবে কেটে যায়। মাসির মেয়েরও খুব একা একা লাগে, কারণ ওখানে প্রায় সবাই অপরিচিত। তাছাড়া প্রিয় একটু অন্যরকম। সে খুব চঞ্চল, তবে খুব মিশুকে, সকলের সঙ্গে প্রায় নিজে থেকেই মিশে যায়। অন্যের উপকারও করে। ও ছোটবেলা থেকেই ডান পিটে, বাড়ির সমস্ত কাজ পারে। ওর মা যা যা করে ও খুব ছোট বয়স থেকেই সব শিখে গেছে। ওর পড়াশোনাটাই একদম মন নেই। ওর পড়তে ভালো লাগে না। সারাদিন যদি কাজ করতে বলে করবে, কিন্তু পড়তে বললেই মুশকিল। কোনো রকমে পাস করে, তবে এক এক ক্লাসে 2 বছর করেও থেকে যায়। ও নিয়ে ওর কোনো লজ্জা নেই। প্রিয়র বাবা একটা ছোটখাটো চাকরি করে, তাই তার বাবার ইচ্ছা কোনো রকমে সে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যদি পাস করে, তাহলে অন্তত সম্মানটা থাকবে। তারপর না হয় বিয়ে দেবে। কিন্তু না, সেটা হবার নয়। প্রিয়ের আরো দুটো দাদা আছে, একটি বোন আছে। তারা সকলেই পড়াশোনা করে, তবে প্রিয়ের থেকে ভালো। প্রিয় যেহেতু সকাল থেকে বাড়ির রান্নাটা পর্যন্ত এক একদিন করে, অন্যান্য কাজও করে, তাই তার উপর কেউ কথা বলতে পারে না। তার বাবা মা পর্যন্ত তাকে ভয় করে, কারণ প্রিয় এমন মূর্তি ধরে যে সামলানো দায়। সেজন্য
বাড়ির সকলেই চুপ করে থাকে। সবাই ভাবে এ শ্বশুর বাড়ি গেলে জব্দ হবে, আবার ক্ষমাও করে দেয়, যেহেতু বাড়ির কাজ মা একা পারে না, সে ঠিক ঠিক সময়ে করেও দেয়। স্কুলেও যায় যেদিন পারে, পড়া করে, প্রায় দিনই পড়া হয় না। মাস্টারমশাইরা অনেক কথা বলে, কিন্তু তার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ ও বয়স তো অনেক বড় হয়ে গেছে না, এক একটা ক্লাসে 1 বছর 2 বছর করে আছে, তাই সাহসটাও বেড়ে গেছে। পরীক্ষার সময় ও টুকলি করবেই, ধরা পড়লে আবার পরদিন করবে, না হলেও পাস করতেই পারবে না। ওর বাবার মাথাটা মাস্টারমশাইদের কাছে একবারে নিচু হয়ে যায়। সবাই ওর বাবাকে সম্মান করে, সেটাও জানে, কিন্তু তার কোনো পরিবর্তন নেই। বন্ধু গুণে শেষ করা যাবে না, সবাই ওর আপন। সকলকে বাড়িতে এনে খাওয়ানো, তাদের বাড়িতে যাওয়া থাকা, এসব লেগেই থাকে। কারো কোনো কথা শোনেই না। সে ক্লাস 8 পর্যন্ত কোনো রকমে এসে পড়েছে। অনেকে ওকে প্রপোজ করে, ও গ্রহণও করে, তবে ওই চিঠি পর্যন্ত। ওকে কেউ চিঠি দিলে প্রথমে সে পড়ে, তারপর পুকুরের ধারে নিয়ে গিয়ে